একটা অঙ্ক আর একটা থিওরির মধ্যে পার্থক্য কি বলতে পারবা? যত বেশি পারো গাণিতিক সমস্যা সমাধান করবা। আমরা থিওরি না পারলে অঙ্ক পারবো না, বাট আমি কখনো এটা মনে করি না। গাণিতিক সমস্যা পারলে এমসিকিউ সবই পারবা। ভেক্টরে যদি আন্ডারস্ট্যান্ডিং খারাপ থাকে, ওই স্টুডেন্ট যতই পরিশ্রম করুক অন্য চ্যাপ্টারে কোথাও না কোথাও যে প্রবলেম ফেস করবে। আমি মনে করি আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি দিস ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, এটা আমি মনে করি। এভাবে তোমরা নিয়ে দেখতে পারো, এটা পরীক্ষিত, এভাবে করে নিলে তোমাদের ভালো হবে। তো এবার আসো, তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমাদের সাবজেক্ট আছে কয়টা? 3টা। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তাই না? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তো এক একটা কলেজে এক এক রকম প্যাটার্নে আসলে পড়ালেখাটা হয়, তাই না? আমি নটরডেম কলেজে ছিলাম, আমি এনডিসি ছিলাম। সো এনডিসিতে একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো ওই প্যাটার্নে আসলে আমি যখন পড়ালেখা করছি, তো সেখান থেকে আমি বুঝতে পারছি যে আমি ডিসিশন নেই, কলেজ আমার জন্য এই ডিসিশনগুলো নিয়ে দিছে এবং আমি শুধু পরিশ্রম করে গেছি। এবং পরবর্তীতে দেখছি যে সেটা আমাকে আসলে বেটার আউটপুটের দিকে নিয়ে গেছে। তো আমি আমার সেই নলেজটাই তোমাদেরকে দিচ্ছি। ফাইন। তো ফিজিক্সের ক্ষেত্রে দেখো, ভালোর কোনো শেষ নাই, তুমি অনেক কিছু করতে পারো, অনেক রকমভাবে গুছায় পড়তে পারো, বাট মাথায় রাখবা যে গাণিতিক সমস্যা সমাধান ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। গাণিতিক গাণিতিক সমস্যা সমাধান গাণিতিক সমস্যা সমাধান গাণিতিক সমস্যা সমাধান যত বেশি পারো গাণিতিক সমস্যা সমাধান করবা, যত বেশি পারো গাণিতিক সমস্যা সমাধান করবা। একটা অঙ্ক আর একটা থিওরির মধ্যে পার্থক্য কি বলতে পারবা? একটা অঙ্ক একটা থিওরির মধ্যে পার্থক্যটা আসলে কি? একটা ম্যাথমেটিক্স আর একটা থিওরির মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে, লেটস সে আমরা মনে করো এরকম একটা সূত্র শিখছি যে এফ ইকলস টু এম এ। আমি একটু ভেঙেই বলতেছি, এফ ইকলস টু এম এ, এটা একটা থিওরি থেকে আসছে। আর একটা অঙ্কের ক্ষেত্রে কি হবে, বলা থাকবে যে এফ এর ভ্যালু 10 নিউটন আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এম এর ভ্যালু কত? মানে সোজা কথা একটাই, যে একটা থিওরিতে অনেকগুলো অ্যালফাবেট দিয়ে জিনিসটাকে এক্সপ্রেস করা থাকে, আর অঙ্কে শুধুমাত্র ওই অ্যালফাবেটগুলোকেই আমাদের নাম্বার দ্বারা রিপ্লেস করে দিতে হয়। নাম্বার দ্বারা রিপ্লেস করে দিলেই ওইটা একটা অঙ্ক। সো অনেকের ধারণা এরকম যে আমরা থিওরি না পারলে অঙ্ক পারবো না, এবার আমি কখনো এটা মনে করি না। দুইটাই ভাইস ভার্সা, দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে বটম টু টপ আর একটা টপ টু বটম। একটা হচ্ছে তুমি থিওরিটা জেনে এরপরে অঙ্কটা করবা, আর একটা হচ্ছে অঙ্ক করতে করতে তুমি থিওরিটা বুঝে যাবা। তো হোয়াট এভার দ্য কেস ইজ, তোমাকে মাথায় রাখতে হবে এখানে মেইন প্রায়োরিটি হবে হচ্ছে গিয়া গাণিতিক সমস্যা সমাধান করা। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি সকল চ্যাপ্টারের অঙ্কগুলা খুব সুন্দর করে পারো, অঙ্কের কোনো শেষ নেই। প্রথম কথা এটাই, এমন এই একজন স্টুডেন্টও ছিল বাংলাদেশে, সারা বিশ্বে তুমি দেখাইতে পারবে না যে বুকে হাত রেখে বলতে পারবে যে আমি সকল গাণিতিক প্রবলেম ফিজিক্সের পারি। সকল তুমি কোনোদিনই পারবা না, কজ এটার কোনো লিমিটেশন নাই, ম্যাথমেটিক্সের কোনো লিমিটেশন নাই, গাণিতিক সমস্যা হাজার কোটি হতে পারে। ঠিক আছে? সো ওইখানে মেজরিটি অংশ 75% ম্যাথমেটিক্সের কথা আমি বলছি। তো ওই জায়গাতে তোমাদের গাণিতিক সমস্যা বেশি করে সমাধান করতে হবে। বুঝতে পারছি। তো গাণিতিক সমস্যা যদি তুমি সমাধান করতে পারো, তাহলে তুমি শিওর থাকবা যে সিকিউতে আর এমসিকিউতে সবই পারবা। গাণিতিক সমস্যা পারলে এমসিকিউ সবই পারবা। সবই বলতে যতটুকু পারা উচিত ততটুকু পারবা। আর সিকিউতে তুমি ডেফিনেটলি 75% নাম্বার ক্যারি করতে পারবা। এখন এখন তো অনেকে বলবো ভাইয়া ভাইয়া তাহলে 25%-এর কি হবে? আরে ভাই, তুমি তো জিন্দেগিতেও 100% নাম্বার পাবা না। দুই একটা সাবজেক্টে লাকিলি পেয়ে যেতে পারো। 75%ই যে কাভার না করতে পারবে, ও কি ওই 25% নাম্বার ডিজার্ভ করে? ও তো ওই 25% নাম্বার পাবেই না। যে 75% নাম্বারই পাবে না, সে কি আর বাকি 25% নাম্বার দিয়ে? ওই যে একটা কথা আছে না, ইফ দেয়ার ইজ নো ফেন্সেস হোয়াট ইজ দ্য নিড অফ উইন্ডোজ অ্যান্ড ডোরস? যদি কোনো দেয়ালই না থাকে, দরজা জানলা দিয়ে কি করবা? তাই না? দেয়াল থাকলে না দরজা জানলার প্রয়োজনটা আসে। তো এই 25% হচ্ছে গিয়ে উইন্ডোজ অ্যান্ড ডোরস, আর 75% হচ্ছে ফেন্সেস, দেয়াল। তো আমি বলবো গাণিতিক সমস্যা সমাধান করলে তুমি 75% হচ্ছে গিয়ে সলভ করতে পারবে। এখন গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে কনসেপ্ট লাগে, সেই কনসেপ্ট ভালো মতো পড়াটা হচ্ছে গিয়ে ম্যাটার করে। শত কথা, এত কথা, দেখবা যে আমাদের আসলে জ্ঞান বুদ্ধির অভাব নাই। আমি খুব কথা তোমাদেরকে বলতেছি, আমার ভিতর থেকে কথাগুলো বের হয়ে আসতেছে যে আমাদের জ্ঞান বুদ্ধির কিন্তু কোনো অভাব নাই। তুমি দেখবা যে এই অনলাইনে সবাই নানা রকমের স্ট্র্যাটেজি, নানা জ্ঞান দিচ্ছে, এগুলো কি আসলে কাজের না। বিশ্বাস করো আমার কথা, কাজের না, একদমই কাজের না, হুদাই জ্ঞান ট্যান দিচ্ছে। মেইন কথা হচ্ছে পরিশ্রমের। এবং সেখানে আমি তোমাদেরকে বলবো এই যে গাণিতিক সমস্যার সমাধান যে করতে হবে, সেটা করার জন্য তোমার দরকার প্রপার কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং।
প্রপার কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং, একটা জিনিসকে কীভাবে চিন্তা করতে হয় সেটা শিখতে হবে তোমাকে। সেটাই সব থেকে মুখ্য। এবং সেটা তুমি শিখতে পারো কিভাবে? বইয়ে তো সবই করা আছে, সেটা শিখতে পারো ওই কনসেপ্টকে নানা রকমভাবে আসলে আলোচনা করা যায়, যেটা একজন আইডিয়াল শিক্ষক, যে একজন এক্সপেরিয়েন্স শিক্ষক, এবং শিক্ষককে নিজেকেও অবশ্যই ওই বুদ্ধিমত্তা থাকতে হবে, শিক্ষককে অবশ্যই ওই ব্রেনি হতে হবে, এবং তাকে অবশ্যই ওটা এক্সপ্রেস করতে পারতে হবে, ওভাবে বুঝাইতে পারতে হবে, এক্সপিরিয়েন্স হতে হবে, তাকে নিজের লাইফেও ট্যালেন্টেড হইতে হবে, তখন সে তোমাকে সেটা বুঝাইতে পারবে। তো এরকম কিছু গুটি কয়েক শিক্ষকই আমাদের অনলাইন এডুকেশনে আসে। সো লাকিলি যদি তুমি তাদের কারো কাছ থেকে আসলে ট্রেনিংটা পাও, সেক্ষেত্রে তুমি আসলে গাণিতিক সমস্যা সমাধান করার যা যা হয়ে আছে সেটা তুমি বুঝবা। দ্যাটস দ্য ট্রুথ। এখন নানা জ্ঞান নিলাম, কিন্তু কথা হচ্ছে যে আমাকে পড়ানোর জায়গাটাতে আসলে ওইভাবে গুছাই দিল না, তাইলে তোমার আসলে ওইটা দিয়ে কাজ হবে না। এইটা হচ্ছে রিয়েলিটি। আমি নিজে নটরডেম কলেজের কথা বারবার বলছি, সেখানেই সেই আদর্শ শিক্ষকদেরকে আমি পেয়েছি। শুধু কি নটরডেম কলেজেই বাংলাদেশে আদর্শ শিক্ষকরা আছেন? না, বাংলাদেশে বিভিন্ন কলেজে ছড়ায় ছিটায় তারা আছেন। তাদের সান্নিধ্য যখন স্টুডেন্ট পায়, সে আসলে বেড়ে ওঠে, যদি স্টুডেন্ট পরিশ্রমী হয়। তো সেক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে আমি সুপার কনফিডেন্ট যে আমি যে কোর্সটা তোমাদেরকে অফার করি, সেটা এত বছর পরে পড়ানোর পরে এসে আমি বলতে পারি যে ইয়াস, আই ক্যান ডু ইট ফর ইউ। আমি এই কাজটা তোমাদের জন্য করতে পারবো। সেটা তুমি ক্লাস করেই বুঝবা। শতবার শত কারণ শত রিজন দেখায়া সেটা বোঝানো যায় না, এটা বাস্তবতা। ফাইন। তো এই গাণিতিক প্রবলেম সমাধান করতে হবে। এবার আসো, তাহলে আর 25%-এর জন্য কি করতে হবে? আর 25% ওই যে বললাম কনসেপ্ট, কনসেপ্ট যত কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলোকে যদি তুমি আসলে খুব রিগোরাসলি, খুব সুন্দর করে বেটার আন্ডারস্ট্যান্ডিং পাও, সেক্ষেত্রেই তুমি ওখান থেকে আসলে আর 25% নাম্বার ক্যারি করতে পারবা, আরও 25% নাম্বার ক্যারি করতে পারবা। তাহলে এটার জন্য কি করতে হবে? এটার জন্য রেগুলার ক্লাস করতে হবে, এবং বইটার সঙ্গে একটু মিলাই নিতে হবে। ভাইয়ারা যা পড়াবে বইটার সঙ্গে একটু মিলাই নিতে হবে। এটা হচ্ছে গিয়া ফিজিক্সের জন্য জিস্ট। এখন কামব্যাক করার ক্ষেত্রে আসলে আমি কি বলবো? এই যে ফিজিক্স তো গেল, ফিজিক্সে কামব্যাক করা, আমি কিন্তু একটু বড় হচ্ছে ভিডিওটা, বাট আমি একটা ভিডিওতে তোমাদেরকে গুছাই দিচ্ছি। এটা ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। যারা পড়ালেখা করে তাদের সংখ্যা খুব কম। আমি আশা করবো না যে একটা ভিডিও দিব যেটা ইফেক্টিভ আর সবাই সেটা সেলিব্রেট করবে, এটা হয় না, বাস্তবে হয় না। কারণ সবাই তো ভালো রেজাল্ট করবে না, সবাই ভালো মতো পড়ালেখা করেও না, বাস্তবতা এটাই। অল্প কিছু স্টুডেন্ট যারা ভালো করে, তারাই পরিশ্রমী, যুগে যুগে তারাই কোয়ালিটিফুল, তাদের জন্য এটা। ওকে, ফাইন। তো এই কনসেপ্টের যে জায়গাগুলো আছে, ওখানে তোমাকে ডেফিনেটলি ওই যে বললাম যে ক্লাসগুলো করতে হবে, কনসেপ্টগুলো দেখতে হবে। এখন কামব্যাক করার ব্যাপারটা কি আছে? সেকেন্ড ইয়ার, আমি ধরে নিলাম ফার্স্ট ইয়ার ফাইনালে তোমাদের কলেজে হচ্ছে 10টা চ্যাপ্টার ফিজিক্সের আছে, ফিজিক্সের 10টাই চ্যাপ্টার। তো সেক্ষেত্রে তুমি 2-3টি চ্যাপ্টার হয়তো বা পারো, কিন্তু বাকিগুলো পারো না। সেক্ষেত্রে তোমাকে আগে চ্যাপ্টারকে প্রায়োরিটি অনুযায়ী ভাগ করে নিতে হবে। যেমন কতগুলো চ্যাপ্টারের নাম আমি একটু বলে নিতে পারি, কয়েকটা চ্যাপ্টারের নাম আমি একটু বলতে পারি। যেমন ভেক্টর, এই ভেক্টরে যদি আন্ডারস্ট্যান্ডিং খারাপ থাকে, ওই স্টুডেন্ট যতই পরিশ্রম করুক, অন্য চ্যাপ্টারে কোথাও না কোথাও যে প্রবলেম ফেস করবে। ইটস ভেরি বেসিক, গেল ভেক্টর। তারপর নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান মেকানিক্স, এই চ্যাপ্টারটা যদি ভালো না পারো, ফার্স্ট ইয়ারে তুমি ভালো করতে পারবে না। সো এই দুইটা বেসিক চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার অবশ্যই অবশ্যই সবার আগে ভালো মতো করতে হবে। এটা বললাম প্রথম দুইটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এরপরে তুমি বাকি চ্যাপ্টারগুলোকে ক্রমান্বয়ে সাজাইতে পারো। বাকি চ্যাপ্টার তোমার যেভাবে মন চায় সেভাবে সাজাইতে পারো। কাজ ক্ষমতা শক্তি, পদার্থের গাঠনিক ধর্ম, স্ট্রাকচারাল প্রপার্টি, তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি, তরঙ্গ, এই চ্যাপ্টারগুলো পূর্ণাঙ্গভাবে সাজাইতে পারো। আমি প্রত্যেকটা চ্যাপ্টারই গুছায় গুছায় আমাদের কোর্সে দিয়ে রাখছি। তোমরা যদি ক্লাস করো তোমরা বুঝে যাবা। ওইটা তোমাদের জন্য গোল্ড মাইন্ডের মতো হবে, কেজিএফ, তাই না? কোলার গোল্ডফিল্ড, ওরকম হবে। ওটা ওইটা বহুবার বলছি, যে বুদ্ধিমান সেই ইশারাতেই বুঝে। যাই হোক, এই যে চ্যাপ্টারগুলো আছে এটা ভালো করে বুঝতে হবে, এবং শর্টকাট নাই কোনো যে এইটা এই যে অল্প করবো এতে ভালো হয়ে যাবে, এরকম কিছু নাই। তোমাকে ডেফিনেটলি ওইভাবে করে মনোযোগী হয়ে পড়ালেখাটা করতে হবে। আচ্ছা, ফাইন। সো এখন তুমি যখন চ্যাপ্টার এভাবে এই দুইটা থাকতে হবে, এভাবে করে সবগুলো চ্যাপ্টারকেই তোমাকে পড়তে হবে। কোনো চ্যাপ্টার কম বেশি লেস ইম্পর্টেন্ট এরকম না, নাহলে তুমি ইয়ার ফাইনালে খুব ভালো করতে পারবা না। এখন তুমি দেখবা যেটা তোমার যে কটা চ্যাপ্টার পড়া আছে ওগুলো গেল, হাফ ইয়ারলির আগে যেগুলো পড়ছো, যেগুলো পড়া নাই সেগুলোকে আগে নাও। নেওয়ার পরে চ্যাপ্টারটিকে কীভাবে পড়বা? প্রথমে তুমি আমার ক্লাসগুলো করবা। ক্লাসগুলো করলে দেখবে পিছাই দিলে আমি সবগুলো হচ্ছে গিয়া সূত্র টুত্র ভেঙে বলে রাখছি, ওগুলো দেখে ফেলবা। দেখেই ডিরেক্ট গাণিতিক প্রবলেম সলভ করা শুরু। প্রথমে বইয়ে উদাহরণে যে অঙ্কগুলো করা আছে ওগুলো দেখবা, 1 নম্বর পয়েন্ট, উদাহরণের সব অঙ্ক দেখবা, 2বার দেখবা, দেখার পর বুঝে গেছি। এরপরে অনুশীলনী অঙ্কগুলো টিকায় টিকায় করতে শুরু করবা।
যেটা পারবা না ওটা রেড মার্ক করে রাখবা। রেড মার্ক করা যে অঙ্কটা আছে ওটা সলিউশন দেখে তারপরে আবার নিজে সলভ করবা। প্রথমেই সলিউশন দেখবা না, প্রথমে একটা ট্রাই দিবা, তারপরে সলভ করবা। দ্যাট ইজ ডান আন্ডারস্ট্যান্ড। এরপরে তুমি যে কোনো মডেল টেস্টের যদি কোশ্চেন নাও নিয়ে নিজে একটু সলভ করার চেষ্টা করবা, সেটা তোমার আসলে টাইম এফিসিয়েন্সি বাড়াবে। এইটাই ফিজিক্সের ক্ষেত্রে কাজ। যা প্রবলেম হবে আমাকে জিজ্ঞাসা করবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা